আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিসেম্বর অথবা আগামী বছরের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন, ব্রিটিশ এমপি রূপা হককে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাধ ও সুষ্ঠু ভোটের আশ্বাস। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। দেশে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রফেসর ইউনূসের সাথে ব্রিটিশ এমপি রূপা হকের সাক্ষাতের সময় তিনি একথা জানান। এ সময় রূপা হক অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল, পরবর্তী নির্বাচন, সম্ভাব্য সময় এবং সরকারের বিভিন্ন সংস্কারের বিষয়ে জানতে চান। এবছরের ডিসেম্বর বা আগামী বছরের মধ্যবর্তী সময়ে নির্বাচনের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, মূলত জনগণ কতটা সংস্কার চায় এর উপর নির্ভর করবে নির্বাচনের সময়। তিনি বলেন, গত 3টি নির্বাচনের ভোট দিতে পারেনি দেশের জনগণ, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। সাক্ষাৎকারে নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত হবার কথা জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই এমপি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী করণীয় সম্পর্কে মানুষের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে যৌথ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়করা। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। জনগণের প্রত্যাশা পূরণে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের পরেও দেশের মানুষ তার প্রাপ্য অধিকার পায়নি, তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষার্থে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন জরুরি বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর পর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্র দলের আয়োজনে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জ্ঞানের চর্চা করে নিজের ও দেশের কল্যাণ সাধনে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকাস্থ নরসিংদীর বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, ভয়ভীতি ছাড়াই সরকারের সমালোচনা করতে পারছে। এটা বর্তমান সরকারের বড় অর্জন। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাপারটা হলো যে আমরা যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, আনুষ্ঠানিকভাবে আপনাদের কোনো ধরনের আহ্বান পায় নাই শেখ হাসিনাকে ফেরানোর জন্য? আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের উপর আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পলো গ্রাউন্ড কনফারেন্স হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বর্তমান তরুণ প্রজন্ম বিবেক বিক্রি করে দেওয়ার প্রজন্ম নয় উল্লেখ করে সার্জিস বলেন, যে কোনো বিষয়ে প্রাসঙ্গিকতা যুক্তি দিয়ে বোঝাতে পারলে তা রক্ষায় তারা জীবন দেবে, তেমনি আবার যদি তারা লুটপাট সন্ত্রাস দেখে তবে তাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করবে না। গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীরা বক্তব্য রাখেন। বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে, নতুন ভাবে বই সাজাতে হবে, নয়তো আন্দোলন ব্যর্থ হবে। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প কয়েকদিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা জানান। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপির এই নেতা। এ সময় ঘোড়াঘাটের রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে ঘোড়াঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মন্দির, গির্জা ও প্যাগোডার 234টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের হাতে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়া আজও আপনাদের মাঝে আছেন, উনি কিন্তু পালিয়ে যায় নাই। উনি কিন্তু 111-এর পরে অনেক নেত্রী দেশের বাইরে গিয়েছেন, আসছেন, অনেক নাটক দেখেছি আমরা, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে আপনাদের সব পাশে ছিলেন। বিগত 15.5 বছর মানুষের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পতিত স্বৈরাচার, সেই সময় বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলেছে এবং কোন অবস্থাতেই জনগণের অধিকারের সাথে কম্প্রোমাইজ করে নাই। ছাত্র সমাজকে আর সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা ন্যায্য চাকরি পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলের কর্মী সমাবেশে তিনি মন্তব্য করেন। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ শুধু জামায়াত এবং আলেম ওলামাদের উপর অত্যাচার চালায়নি, তারা সেনাবাহিনীকেও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ারও আহ্বান জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে।
শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করে। নতুন করে ভ্যাট আরোপের কারণে ওষুধের দাম বাড়ালে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এদিকে নানা অজুহাতে একের পর এক বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। এতে চরম সংকটের মুখোমুখি নিম্ন আয়ের রোগী ও তাদের স্বজনরা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। মেটফরমিন 500, এটা বক্স ছিল আগে 400 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা। কোএনজাইম Q10 100 mg আগে ছিল 600 টাকা, এখন হয়ে গেছে 1200 টাকা। কিটোনোলাক আগে ছিল আপনার 12 টাকা পার পিস, হয়ে গেছে এখন 20 টাকা। শুধু এই 4 থেকে 5টি আইটেমের দামই যে 20 থেকে 100% পর্যন্ত বেড়েছে বিষয়টি এমন নয়, বরং সব ওষুধের দামই বাড়ছে কোনো ধরনের ঘোষণা না দিয়েই। সর্বাধিক পরিচিত প্যারাসিটামল 10 টাকার নাপা ট্যাবলেট এখন 12 টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সাথে আলোচনা না করেই নানা অজুহাতে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। নতুন করে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে সরকারের ওষুধের উপর ভ্যাট আরোপের ঘোষণা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করতে গিয়ে নিম্ন আয়ের মানুষকে বেকায়দায় ফেলা হবে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী। সরকারের আয়ের উৎস হিসাবে ওষুধের উপর ভ্যাট ট্যাক্স বাড়াবার চিন্তা করে থাকে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত। এটা বৈষম্য আরো বাড়বে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা একটা করা হয়েছিল 1982 সালে। সেই অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য সরকারের কাছে জিজ্ঞেস না করে বাড়ানোটা নিষেধ, কিন্তু 82-র পরে যারাই ক্ষমতা এসছে পালাক্রমে, তারা কিন্তু ওষুধের তালিকা কাটছাট করে ছোট করতে করতে এখন খুবই ছোট জায়গায় আসছে। সেই ওষুধের তালিকা বরঞ্চ আরো বাড়ানো দরকার, যেটা অত্যাবশ্যকীয়। জনস্বাস্থ্য গবেষকরা বলেন, জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট না বসিয়ে বরং ভর্তুকি দিয়ে এর দাম সহনীয় রাখা হবে সরকারের নৈতিক দায়িত্ব। ওষুধ তো আসলে সেবা, এবং এটা আসলে আরো গভর্নমেন্ট ভর্তুকি দিবে, সেখানে যদি আরো ভ্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করে, এটা তো আরো আত্মঘাতী হলো। এটা তো কোনোভাবে আসলে সম্ভবই না, বরং এটা আরো কমিয়ে দেওয়া উচিত। অন্য সেক্টরে তার ভর্তুকি না দিয়ে এই সেক্টরে ভর্তুকি দেওয়া উচিত। এটা গভর্নমেন্টের কাছে আমাদের। গবেষকরা বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্পকে আধুনিকায়ন করার পাশাপাশি কম পয়সায় দেশীয় রোগীদের ওষুধ সরবরাহের পথ খুঁজে বের করতে দরকার হলে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা যেতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে দর্শনার্থী বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের তুলনায় শনিবার ছুটির দিনে কিছুটা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। স্টলে স্টলে বেচাকেনাও শুরু হয়ে গেছে। ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে বিক্রেতারা দিচ্ছেন মূল্য ছাড়। শারফুল আলমের রিপোর্ট। সংসার 120, ভাইয়ের সংসার 120, এ ভাই কিনলে ভাবি খুশি হয়। 120 টাকা আমাদের হাড়ি পাতের জগমগ যা আছে অফারে লন। মূল্য ছাড়ের এমন ছড়াছড়ি দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতাদের আকর্ষণে নানা অফার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। 120 টাকা দিয়ে একটা মগ, তারপরে একটা পিস খেলনা বাচ্চাদের। অ্যাকচুয়ালি কোয়ালিটি ভালোই, খারাপ না। সেল করি বেশি, কিন্তু লাভের পরিমাণ অনেক সীমিত। কানের দুলগুলা হচ্ছে আমরা 400, 450, 500 বিক্রি করে এগুলো মাত্র 200 টাকা অফার দিচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ও। আমার রুমের জন্য একটা কাপ কিনতে চাই। দেশি জিনিস তো থাকেই, তার সাথে সাথে বিদেশি কি কি দেশ থেকে জিনিসগুলো আসছে আমাদের দেশে, ওগুলোর উপরে অ্যাট্রাকশন আমার একটু বেশি। এখন এক একটা করে দেখি, অনেক বড় তো সময় লাগে। এই বছরই আসি, এনজয় করি, আমরা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিনি আর কি। প্রথমবারের মতো মেলায় সোর্সিং প্যাভিলিয়ন করা হয়েছে, সেখানেও ছিল নানা আয়োজন। ইন্ডিয়ান, ইরানি ওগুলো দেখলাম, বাংলাদেশের বিভিন্ন আপনার ক্ষুদ্র যে শিল্প সেগুলো আছে সেগুলোও দেখলাম। এগুলো সচরাচর অরিজিনালগুলো আমরা পাই না, এখানে আসলে অরিজিনালগুলো পাওয়া যায়। প্রোডাক্টসে 30 up to 33% আমরা ছাড় দিচ্ছি। In coming days we will be getting more crowd and the sale will increase inshallah. আগামী সপ্তাহ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীরা মেলায় আসছেন এবং তারা তাদের পছন্দসই পণ্যটি কিনে নিচ্ছেন। বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে পুরোপুরি জমজমাট হবে বাণিজ্য মেলার এই প্রাঙ্গণ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার আদাবর এলাকার একটি বাসার লকার ভেঙে চুরি হওয়া 45 ভরির মধ্যে 32 ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে। আসামিরা নিজেদের শখ পূরণের জন্য এই চুরি করে বলে জানান আদাবর থানার ওসি এস এম জাকারিয়া।
মনির হোসেন তপু রিপোর্ট। মোহাম্মদপুরের আদাবরের 16 নম্বর রোডের এই বাড়ির একটি ফ্ল্যাট থেকে লকার ভেঙে লুট করা হয় আনুমানিক ৪৫ ভরি স্বর্ণ। মার চিকিৎসার জন্য ফ্ল্যাটের মালিক বাহিরে থাকায় সে সুযোগ নেয় চোরেরা। আপনার বাসায় কিভাবে চুরি হয়েছে একটু বলেন। এই ঘটনায় মামলা করা হয় আদাবর থানায়। মামলায় উল্লেখ করা হয় গেল বছরের 28 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে চুরি সংঘটিত হয়। ঘটনার অনুসন্ধানে নেমে প্রাথমিকভাবে ভুক্তভোগীর ভাতিজা মাহিনকে সন্দেহ করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মাহিন সবকিছু স্বীকার করে বলে জানায় পুলিশ। ওরা গেছিল কোন জামিন গেছিল, আসে দেখে যে ঘরের তালা ভাঙা, সেখানে হাই হাই রে আমার মাছ আমার সব চুরি হয়েছে। পরে ওরা থানাত গেছে, থানাতে কেস করছে, কেস করার পরে ওর ভাই ভাইতে সবাইকে নাম দিছে। ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো ওর ভিতরে যাই নাই, শুধু এই বাইরে থেকে জানি যে পুলিশ এখানে গেটে তারা প্রবেশ করছিল। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারকৃত মাহিনের বন্ধু রেহানকেও আটক করা হয়। আসামি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে এবং সেটার 164 লিপিবদ্ধ করার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এটা ছোট বয়স, তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। চুরি হওয়া 32 ভরি স্বর্ণালংকার সহ 87,000 টাকা উদ্ধার করা হয়েছে। কিছু স্বর্ণ বিক্রি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। একটি ম্যাচ খেলা হলেও জয় পায়নি সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের কাছে 34 রানে হেরেছিল আরিফুল হকের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চলছে দুদিনের বিরতি। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আগামী সোমবার সিলেট স্ট্রাইকার্স আবারও রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব। আমাদের প্রতিনিধি শাহ মোহাম্মদ জকনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। ঢাকা পর্বে 8 ম্যাচ শেষে বিপিএল এর ঠিকানা এবার সিলেট। সেখানে 6 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ হবে। দলগুলো ইতিমধ্যে সিলেটে পৌঁছেছে। ঢাকার মতোই সিলেট পর্বেও প্রতিদিন 2টো করে ম্যাচ হবে। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে। এদিকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে কঠোর নিরাপত্তা দেয়া হবে বলে জানায় সিলেট পুলিশ। যে সমস্ত টিমগুলি বিভিন্ন হোটেলে থাকবে এবং মাঠে প্র্যাকটিস সহ মূল খেলায় অংশগ্রহণ করবে, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা কনসার্ন রয়েছি। আমরা 3 থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছি। হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাঠের যে অথরিটি থাকবে এবং প্লেয়ারদের সামগ্রিকভাবে আমরা নিরাপত্তার চাদরে বেষ্টনী প্রোগ্রাম করেছি। আশা করি কোনো ঝামেলা হবে না। যারা বিভিন্ন যানবাহন নিয়ে আসবেন এবং যারা খেলা দেখতে আসবেন তাদের টিকেটিং এর যে ব্যবস্থাটুকু রয়েছে সেখানে স্বচ্ছতা আনার জন্য বলা হয়েছে। সিলেট 1 ম্যাচ খেললেও জয় পায়নি রংপুর রাইডার্সের কাছে। সেই ম্যাচে হেরেছিল আরিফুল হকের দল। এবার তাদের প্রতিশোধ নেয়ার পালা। এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভার করতে পারে, লাইক ব্যাটসম্যানরা, যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ক্লপস করেছিল, সো ওই ক্ষেত্রে যদি আমরা প্লেয়াররা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না, এই ম্যাচটাও জেতা সম্ভব। সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডিসেম্বর অথবা আগামী বছরের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন, ব্রিটিশ এমপি রুবা হককে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাধ ও সুষ্ঠু ভোটের আশ্বাস। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা অন্তর্বর্তীকালীন সরকারের বড় অর্জন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।